ওকে, আমাদের নতুন যে চ্যাপ্টার সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমরা এতদিন পর্যন্ত ট্রান্সমিশনের বিভিন্ন সাইড নিয়ে পড়েছি। ট্রান্সমিশনের মধ্যে ট্রান্সমিশন সাইডটা নিয়ে পড়েছি। সেক্ষেত্রে আমাদের দুই ধরনের সিস্টেম হয়, একটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন। সো আমরা ওভারহেড ট্রান্সমিশনের বিভিন্ন জিনিস দেখেছি, কেবল দেখেছি, মেকানিক্যাল ডিজাইনিং কিভাবে হয় সেই জিনিসগুলো দেখেছি। আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য তার কেবলের ডিজাইনিং ফ্যাক্টর গুলো কি কি হয়, ইলেকট্রিক্যাল প্যারামিটার গুলো কি কি হয় সেগুলো দেখেছি। এখনকার আমাদের যে চ্যাপ্টার এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর সাইড নিয়ে। ডিস্ট্রিবিউটর সাইডে কি কি ধরনের ডিস্ট্রিবিউশন টাইপ আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আমরা দেখব। প্রথমেই দেখি সিঙ্গেল ফিড ডিস্ট্রিবিউটর, মানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর সেখানে এক সাইড থেকে তাকে ফিড করা হবে। ঠিক আছে, এখানে যে ডিস্ট্রিবিউটরটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই সাইড থেকে বি যেটা, এটা হচ্ছে তার সাপ্লাই ভোল্টেজ, এবং এই যে I1 I2 I3 I4 এগুলো হচ্ছে তার লোড। ঠিক আছে, লোড মানে হচ্ছে যেখানে তার বিদ্যুৎটা সে খরচ করছে। আমরা আমরা হচ্ছে কনজিউমার, কনজিউমাররা হচ্ছে লোড। সো এখান থেকে সাপ্লাই আসছে, এরা হচ্ছে কনজিউমার, কনজিউমাররা I1 I2 I3 I4 এই পরিমাণ ভোল্টেজ টানছে। এবং এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেডেড সিস্টেম, দ্যাট মিনস এই সাইডটা হচ্ছে ব্লক, এই সাইডটা একটা ডেড এন্ড। তাহলে আমি যদি বলি যে আমাদের কিন্তু আসলে সিস্টেমের হিসেব অনুযায়ী কি লোডগুলো প্যারালালি কানেক্ট হয়। প্যারালালি এই কারণে কানেক্ট হয় যেন তার পটেনশিয়াল ডিফারেন্সটা সমান থাকে। বাট আসলে আমরা পটেনশিয়াল ডিফারেন্স সমান রাখতে পারি না। কেন পটেনশিয়াল ডিফারেন্স সমান রাখতে পারি না? কারণ এই যে তারটা, এই তারের মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। সো এই তারের মধ্যে যদি কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, আমি যদি এই পয়েন্টটাকে বলি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, তাহলে দেখেন ডি পয়েন্টে আসতে আসতে তাকে কি অনেকগুলো ভোল্টেজ ড্রপ কভার করতে হবে না? বুঝতেছেন কথা? আচ্ছা, অনেকগুলো ভোল্টেজ ড্রপ কভার করতে হবে মানে এই জায়গায় তার একটা ভোল্টেজ ড্রপ হবে। আমি যদি এই ভোল্টেজ ড্রপটার নাম বলি V1, তাহলে এখানে V1 ভোল্টেজ ড্রপ হবে, এখানে V2 ভোল্টেজ ড্রপ হবে, এখানে V3, এখানে V4। তাইলে আমি যদি VD বলি, দ্যাট মিনস এই ডি পয়েন্টে যে কনজিউমার আছে তার যে লোড, সে কি পরিমাণ ভোল্টেজ দেখবে? VD ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ V মাইনাস V1 মাইনাস V2 মাইনাস V3 মাইনাস V4 করলে সে যেটা পাবে সেটা হচ্ছে তার ভোল্টেজটা। এই কথাটা কি বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, সিম্পল একটা সার্কিট। এখন আমি যদি আপনাকে ভোল্টেজ কি পরিমাণ ড্রপ হচ্ছে বলি, ভোল্টেজ ড্রপটা মানে হচ্ছে তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার যে রেজিস্ট্যান্স, তাই দুইজনকে যদি গুণ করে দিই তাহলে আমরা এই সেগমেন্টের ভোল্টেজ ড্রপটা জানতে পারবো। তাহলে দেখেন সিঙ্গেল ফেডেড সিস্টেমের একটা সমস্যা হচ্ছে তার মানে ফিডেড এন্ড থেকে যত দূরে আমরা যাইতে থাকবো তার ভোল্টেজটা তত কম হতে থাকবে। কারণ দেখেন এ পয়েন্টের ভোল্টেজটা যদি আমি বের করতে বলতাম, সেক্ষেত্রে আপনি কি লিখতেন? VA is equal to কি লিখতেন? V minus V1। V1। আপনি যদি VB বের করতে বলতাম তাহলে কি লিখতেন? V minus V1 minus V2, তাই না? তার মানে এখানে যদি আমি একটু চিন্তা করি, VD এর মানটা হবে সবচেয়ে ছোট, তারপরে VC, তারপরে VB, তারপরে VA। দ্যাট মিনস V এর মান সবচেয়ে বড়, VD এর মান সবচেয়ে ছোট। সো আমরা বলতে পারি ফিডেড এন্ড থেকে আমরা যত দূরে যাইতে থাকবো তত আমার ভোল্টেজ কি হইতে থাকবে? কমতে থাকবে। ভোল্টেজ কমতে থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফেডেড সিস্টেমের একটা সমস্যা, যেখানে রিলায়েবিলিটিটা আমরা হারায় ফেলি। এবার আসি হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যেহেতু এক সাইড থেকে ফিড করলে সেটা সিঙ্গেল ফিডেড সিস্টেম, যদি আমি দুই সাইড থেকে ফিড করি তাহলে সেটা ডাবল ফিডেড সিস্টেম বা বোথ ফিডেড এন্ড বলি আমরা। দুই দিক থেকেই তাকে সাপ্লাই দেয়া হচ্ছে। আচ্ছা, এখন তাকে দুই দিক থেকেই যদি সাপ্লাই দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কেমন দেখতে পারি? এই টাইপের একটা জিনিস হতে পারে। এখান থেকে আমরা এ সাইড থেকে সাপ্লাই দিচ্ছি V, বি সাইড থেকেও আমি V, এখানে দেখানো হচ্ছে সম পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, সম পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। এবং এখানে তাহলে দেখেন আমি যদি বলি যে আমার এই ডি পয়েন্টের ভোল্টেজ ড্রপটা, এখন কি আমি বলতে পারবো যে ডি পয়েন্ট তো না, এফ পয়েন্ট, যেটা এ সাইড থেকে সবচেয়ে দূরের লোড, এ সাইড থেকে সবচেয়ে দূরে যে লোড আছে এফ পয়েন্ট, সেই এফ পয়েন্টের ভোল্টেজ সবচেয়ে কম, এ কথা কি আর এখন বলা যাবে?
না ম্যাম। না, কারণ কি এখান দিয়েও একটা সাপ্লাই আসতেছে, এখান দিয়েও একটা কারেন্টের ফ্লো তার দিকে আসতেছে, সো এই ভোল্টেজটা এখন আর সবচেয়ে কম থাকবে না। সো আমরা ভোল্টেজ ড্রপটা, যে অনেক হিউজ পরিমাণ ভোল্টেজ যে সে ড্রপ করতেছিল, সেই ড্রপটা আমরা রিডিউস করতে পারি বাই ইউজিং এই ডাবল ফিডেড সিস্টেম। ঠিক আছে, এবং এই যে আমরা ভোল্টেজ ড্রপটা ইনক্রিজ করতে পারছি, তার মাধ্যমেই আমরা সিস্টেমের রিলায়েবিলিটিটা বাড়াতে সক্ষম হচ্ছি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি দুই ধরনের সিস্টেম, একটা হচ্ছে সিঙ্গেল ফিডেড, একটা হচ্ছে ডাবল ফিডেড সিস্টেম। আচ্ছা, এবার ডাবল ফিডেড সিস্টেমের জন্য আমরা এখানে থিওরি আছে, কিছু থিওরিটা আপনারা নিজেরা পড়লেই পারবেন, এখানে ভোল্টেজ ড্রপের হিসাব নিকাশ বলা আছে। আমি শুধু একটু আপনাদেরকে একটা সার্কিট দেখাই, এই সার্কিটটা দেখালে আপনাদের অঙ্কটা করতে সুবিধা হবে। দেখেন, আমি যদি আপনাকে এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে বলতাম, ধরেন আপনাকে আমি এই পয়েন্টের ভোল্টেজ বের করতে বলতেছি ভি আউট, তাহলে আপনি ইকুয়েশনটা কি লিখবেন আমাকে বলেন তো? ম্যাম, ভি আউট মাইনাস VB1 by 4 plus V out minus VB2 by R3 equal to na plus V out by plus V out by 2 equal to 0 মানে আচ্ছা 2 ohm মানে R2। আচ্ছা, আমি একটু বলি, আমি তো এইখানেও একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, আমি নোডাল অ্যানালাইসিস বলতেছি। এখানেও একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, তাই না? সো নোডাল অ্যানালাইসিস কিন্তু আসলে কেভিএল এর উপর বেস করেই হয়। ঠিক আছে, সো আমাকে এখানে কি করা হচ্ছে, এই এই পয়েন্টের জন্য আমি এই পয়েন্ট, এই জায়গার ভোল্টেজটা হচ্ছে ভি আউট ভোল্টেজ, তাই না? সো আমি কি লিখবো, ভি আউট ইকুয়াল টু কি হবে, কি লেখা যায়, এই ভোল্টেজটা সেখান থেকে এইটুকু ভোল্টেজ যদি আমি বিয়োগ করি, তাহলে কি আমার এই ভোল্টেজটা জানতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, বি বা 28 মাইনাস এই জায়গার ভোল্টেজ ড্রপটা, এই জায়গার ভোল্টেজ ড্রপটা কত হবে, এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ধরে নিলাম এখানে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, 4 ইন্টু I1, জি ম্যাম। তাই না? জি ম্যাম। আচ্ছা, এটা গেল হচ্ছে, আমি যদি এখানে একটা লুপ চিন্তা করি, আমি যদি এই লুপটা চিন্তা করি, সেকেন্ড লুপের জন্য আমি কি লিখতে পারি, ভি আউট ইকুয়াল টু, বলেন, কেভিএলটা বলবেন। অনেকভাবেই তো আমরা একটা সার্কিট সলভ করতে পারি, কেভিএল, কেসিএল, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, আমরা এখানে কেভিএলটা বলছি, ঠিক আছে? সো এখানে যদি আমি এই লুপের মধ্যে কেভিএল বলি, কি দাঁড়াবে কেভিএলটা, 7 ভোল্ট, সেখান থেকে যদি আমি 7 ভোল্ট থেকে যদি আমি এই ভোল্টেজ ড্রপটা বিয়োগ করি, তাহলে কি বের হয়ে আসবে, ভি আউট পাওয়া যাবে। ভি আউট পাওয়া যাবে, দ্যাট মিনস 1 ইন্টু I1, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কেভিএল এর বিষয়টা। এটা কেন লাগবে আমাদের ডাবল ফিডেড সিস্টেমের জন্য, যখন আমরা অঙ্ক করতে যাব তখন আমাদের এই জিনিসটা মাথায় থাকতে হবে, যে আমাদের দুই দিক থেকেই যে জিনিসটা আসলে সমান আসে, সেই জিনিসটা একটু দেখা। আচ্ছা, এবার তাহলে আমরা অঙ্কটা একটু দেখি। এই হচ্ছে ডাবল ফিডেড একটা সিস্টেম, এই ডাবল ফিডেড সিস্টেমের জন্য আমরা কয়েকটা জিনিস বের করব। এই কয়েকটা জিনিসের মধ্যে আমরা হয়তো আজকে পুরো অঙ্কটা দেখতে পারবো না। এখানে দেখেন, প্রথমেই দেখেন এখানে একটা সিস্টেম দেখছি আমরা, যেই সিস্টেমটা হচ্ছে, ছবি দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ডাবল ফিডেড সিস্টেম, কারণ এ সাইড থেকেও তাকে ফিট করা হচ্ছে, বি সাইড থেকেও তাকে ফিট করা হচ্ছে। এখন দেখেন, দুইটা কারেন্ট আসবে, তাই না? আমরা দেখব যেই পয়েন্টে এসে দুইটা কারেন্টের ডিরেকশন মিলে গেছে, সেই পয়েন্টটা হচ্ছে তার মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট মানে ওই পয়েন্টে ভোল্টেজ সবচেয়ে কম হবে। এখানে দেখেন তো, এ থেকে শুরু করে কে পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে, তার মধ্যে কোন পয়েন্টে দুইটা কারেন্টের ডিরেকশন একই পয়েন্টে এসে মিলে গেছে? জি পয়েন্টে। জি পয়েন্টে। সো জি হচ্ছে আমাদের জন্য মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। কি বললাম, যেই পয়েন্টে এসে দুইটা কারেন্ট মিলে যাবে, দ্যাট মিনস এইটা যদি হয় সেই পয়েন্টটা, এই লেফট সাইডের কারেন্টটাও এখানে এসে যুক্ত হচ্ছে, রাইট সাইডের কারেন্টটাও এখানে এসে যুক্ত হচ্ছে, দ্যাট মিনস জাংশন পয়েন্ট যেটা পাচ্ছি, সেই পয়েন্টটাতে পাবো হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। আচ্ছা, এখন মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট আমরা পাবো তো পরে, আগে আমাদেরকে ধরে নিতে হবে আমরা
গুলো, ঠিক আছে? সো কারেন্টের ডিরেকশন গুলো ধরে নেওয়ার জন্য কি করবেন, আপনার কাছে এই জিনিসগুলো দিয়ে দেয়া নাই, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে দেয়া নাই, আমি এই জিনিসগুলো মুছে ফেলতেছি। আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে দেয়া নাই, কেটে দিলাম। এখন আপনি কারেন্টের ডিরেকশনটা এবং মানগুলো কিভাবে বসাবেন সেটা একটু খেয়াল করেন। আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট, লেট জি ইজ দ্য মিনিমাম পোটেনশিয়াল পয়েন্ট। এখন আমি ধরে নিচ্ছি এই সাইড থেকে একটা কারেন্ট আসতেছে, এই সাইড থেকে একটা কারেন্ট আসতেছে, যে কোনো একটা কারেন্টের মান আপনি ধরে নেন। আপনি এই কারেন্টের মানটাও ধরে নিতে পারেন অথবা এই কারেন্টের মানটাও ধরে নিতে পারেন। যে কোনো একটাকে আপনি এক্স ধরে নেবেন, অন্য কারেন্ট আপনার কেসিএল করলেই বের হয়ে আসবে। আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের কারেন্টের মান, এটাকে ধরলাম আমরা এক্স পয়েন্ট। এখন এই জি পয়েন্টে একটা কারেন্ট আসতেছে এক্স, এই দিক থেকে আরেকটা কারেন্ট আসতেছে আর একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে 15। তাইলে আমি কি বলতে পারি, এই কারেন্টটার নাম আমি আপাতত দিলাম ওয়াই, তাহলে ওয়াই ঢুকতেছে, এক্স ঢুকতেছে, 15 বের হয়ে যাচ্ছে। সো আমি এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি, করে ওয়াই এর মানটা কত আসে বলেন আমাকে। 15 minus x 15 মাইনাস এক্স, কিভাবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 15, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু 15 মাইনাস এক্স, ঠিক আছে? সো আমাদের এই টার্মটা আসলে হচ্ছে, এই কারেন্টের মানটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 15 মাইনাস এক্স। সো এখানে আমি y এর ভ্যালুর জায়গায় লিখতে পারি 15 মাইনাস এক্স। এখন দেখেন 15 মাইনাস এক্স বের হয়ে যাচ্ছে, 12 বের হয়ে যাচ্ছে, আর এই এফ পয়েন্টে একটা কারেন্ট ঢুকছে, তাহলে এই ঢুকছে যে কারেন্টটা, এটার মানটা কি হবে? এই দুইটা কারেন্টের যোগফল না? জি ম্যাম। তো কি দাঁড়াচ্ছে 15 মাইনাস এক্স প্লাস 12, তার মানে এই কারেন্টের মানটা কত হবে? 27 minus x 27 মাইনাস এক্স। এবার একই রকম ভাবে এই 27 মাইনাস এক্স বের হয়ে যাচ্ছে, 10 বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটা ঢুকছে, সো এই কারেন্টটার মান কি হবে? 37 minus x 37 মাইনাস এক্স, এবার যোগ করতে 37 হবে। মাইনাস এক্স। এবার 37 মাইনাস এক্স তার সাথে 20 যোগ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 57 মাইনাস এক্স। 57 মাইনাস এক্স এর সাথে 15 যোগ হয়ে যাচ্ছে, এই কারেন্টটা হয়ে যাবে 72 মাইনাস এক্স। এবার দেখেন তো, আমি যেই পয়েন্টগুলো আমি ডার্ক করে দিছিলাম সেই টার্মগুলো তুলে দেই, মিলতেছে? বুঝছেন কারেন্টের মানগুলো কিভাবে আসছে? জি ম্যাম। আচ্ছা, এবার রাইট সাইডে আসি। রাইট সাইডের জন্য কি হবে, এখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে 10, 20 একটা বের হয়ে যাচ্ছে, এদিকে একটা কারেন্ট ঢুকতেছে, তাহলে এই কারেন্টের মানটা কত হবে? x minus 20 ঠিক করে বলেন। ম্যাম, এই যে x প্লাস মানে x 20 প্লাস প্লাস 20, 20। হ্যাঁ ম্যাম। কারণ এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাও বের হয়ে যাচ্ছে, সো এই দুইটার সামেশন হবে যে কারেন্টটা ঢুকতেছে, সো এটা হয়ে যাবে x প্লাস 20। একই রকম ভাবে x প্লাস 20 এর সাথে 10 যোগ হয়ে যাবে, এই কারেন্টটা হয়ে যাবে x প্লাস 30। x প্লাস 30 এর সাথে 25 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে x প্লাস 55। x প্লাস 55 এর সাথে 30 যোগ হয়ে যাবে x প্লাস 85। সো আমাদের কারেন্টের মানগুলো সব বের হয়ে গেল। আপনারা কি এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, কারেন্টের মানটা পর্যন্ত বুঝতে পারলে আজকে আমাদের আর সময় নাই, আমরা নেক্সট দিন স্টার্ট করব। এই কারেন্টের মান বের করা হয়ে আছে, আমরা জি কে মিনিমাম পটেনশিয়াল পয়েন্ট ধরে আমাদের অঙ্কটা করা স্টার্ট করব। ম্যাম, আমাদের কয়টা চ্যাপ্টার বাকি আছে? আমাদের এই চ্যাপ্টারটা হইলে আরো 2টা চ্যাপ্টার বাকি আছে। ওই 2টা চ্যাপ্টার একটু ছোট, কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি আছে সাইজ, দেখা যাক। আমাদের তো মনে হয় 5টা ক্লাস আছে, তাই না ম্যাম? আমাদের হিসাব অনুযায়ী আর 5টা ক্লাস আছে। আমি হয়তো আপনাদের বুধবারে আপনাদের একটা ক্লাস ছিল, ছুটি গেছে, সেই ক্লাসটার হিসেব করে একটা ক্লাসের লেকচার হয়তো আমি আপনাদেরকে রেকর্ড করে আমি আপলোড করে দিব, কারণ এক্সট্রা ক্লাস টাইম আসলে আপনাদের জন্য আমার জন্য দুইজনের জন্যই মিলানো ডিফিকাল্ট। সো আমার ইচ্ছা হচ্ছে আমি হয়তো